Dr. Prince Parikh's Newborn and Child Care Clinic presents Doctor Online. সহযোগী নিবেদক আস্থা হসপিটাল, মেডিকেল কলেজ রোড, ভারত পেট্রোল পাম্পের বিপরীতে, কাওয়াখালী, শিলিগুড়ি। শিলিগুড়ি গ্রেটার লায়েন্স আই হসপিটাল। আমাদের ঠিকানা বিশাল সিনেমা হলের পেছনে, সেকেন্ড মাইল, সেবক রোড। শিলিগুড়ি হেল্পলাইন নাম্বার 9733300090। Maya Shanal Clinic and Nursing Home and Maya Diagnostics, Nojul Sharoni near Pakuttala Mode, Shiliguri. New Life Fertility Center, second floor, Homeland Business Center, third mile, opposite Mahindra Showroom, Shebak Road, Shiliguri. নমস্কার, স্বাগত জানাই এখনকার অনুষ্ঠান ডক্টর প্রিন্স পারেখ নিউবর্ন অ্যান্ড চাইল্ড কেয়ার ক্লিনিকের সৌজন্য অনুষ্ঠান ডক্টর অনলাইনের আরও একটি পর্ব। আজ নিউ রামকৃষ্ণ সেবা সদনের সৌজন্যে অনুষ্ঠান দেখছেন। এই নিউ রামকৃষ্ণ সেবা সদন আমাদের শিলিগুড়িতে বহু ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান বলতে একটি এমনই নার্সিং হোম যেখানে আধুনিক সমস্ত চিকিৎসা পদ্ধতি গর্ভবতী মায়েরা সেখানে পেয়ে থাকেন। বিশেষ করে এটি গর্ভবতী মায়েদের জন্য একটি উত্তম চিকিৎসা কেন্দ্র বলা যায় এক কথায়, কারণ প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জিবি দাস তার কর্ণধার। এবং পাশাপাশি বলি, ডাক্তার জিবি দাসের বিভিন্ন চিকিৎসা পদ্ধতিতে আধুনিক সমস্ত সমস্যা, যে সমস্ত প্রেগন্যান্সিতে জটিল সমস্যা বলুন বা অন্যান্য ধরনের যে সমস্যাগুলো, সেগুলোও কিন্তু বর্তমানকালে সম্ভব হচ্ছে, কারণ আধুনিক যন্ত্রপাতি এবং টোটালি সেখানকার যে আধুনিক ওটিগুলো তৈরি হয়েছে।
এবারে যেটি বলবো, ডাক্তার বিনায়ক দাস আজ রয়েছেন নিউ রামকৃষ্ণ সেবা সদন থেকে। ডাক্তার বিনায়ক দাস MS অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট অ্যান্ড ফেলোশিপ ইন ফিটাল মেডিসিন, স্পেশালিস্ট ইন ফিটাল মেডিসিন অ্যান্ড হাই রিস্ক প্রেগনেন্সি, ল্যাপ্রোস্কোপি সার্জন। স্বাগত জানাই। নমস্কার তন্ময়দা, আপনার সব দর্শককে আমার শুভেচ্ছা। একেবারেই একটা কথা বলি ডাক্তার বিনায়ক, এই যে নিউ রামকৃষ্ণ সেবা সদন, এটি তো একটি ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান, মানে বহু বহু বছর আগে এটির প্রতিষ্ঠা হয়েছিল। তখন তার ইনফ্রাস্ট্রাকচার সেটা হয়তো একটু অন্যরকম ছিল, কিন্তু কাজ হতো সেই সময় একেবারেই শিলিগুড়িতে যেটা বলা হয় লেটেস্ট টেকনোলজি মেনে সেখানে কাজ হতো, কারণ আধুনিক যন্ত্রপাতি তখনও ব্যবহার হতো, এখনও ব্যবহার হয়। হ্যাঁ, আমাদের মেইন যেটা আমি বলবো কি, আমাদের মেইন যেটা টার্গেট থাকে সেটা হলো কোয়ালিটি বা বেস্ট হেলথ কেয়ার অ্যাট দ্য অ্যাফোর্ডেবল প্রাইসেস। সো আমাদের NICU বলুন, আমাদের OT বলুন, আমাদের NICU লেভেল 2 NICU, আমাদের NICU সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্সড ইন শিলিগুড়ি। আমাদের OT সেমি মডুলার OT, অ্যান্ড যত অ্যাডভান্সড সার্জারি হয়, ল্যাপ্রোস্কোপি বলুন, ওপেন সার্জারি বলুন, বা হাই রিস্ক কেসেসগুলো আমরা কিন্তু ট্যাকেল করতে পারি আমাদের নার্সিংহোমে। একেবারেই, কারণ এর পাশাপাশি নিকু রয়েছে ছোট শিশুদের, নবাগত শিশু যারা ভূমিষ্ঠ হবে, প্রিম্যাচিওর বেবিদের জন্য তৈরি হয়েছে সেখানকার পরিকাঠামো, ছোট্ট শিশুদের অত্যাধুনিক চিকিৎসা কেন্দ্র, বিভিন্ন বিশিষ্ট চিকিৎসকরাও সেখানে রয়েছেন। এবং সবচেয়ে বড় কথা, ডাক্তার বিনায়ক দাস বর্তমানে যে ওপিডিটি করছেন, সেই ওপিডিটিতে একটা বহু ব্যস্ততার মাঝখানে সেখানে গিয়ে যদি আপনারা কোনো সময় ওখানে দেখাতে চান, তার জন্য অনেক আগের থেকেই এনরোল করা। তা এটা একটা খুব অভিযোগই বলা যায় বা আক্ষেপও বলা যায় যে ডাক্তার বিনায়ককে দেখাবো, কারণ ডাক্তার বিনায়ক এমন এমন সমস্ত গর্ভকালীন পরিস্থিতি থেকে মায়েদের রক্ষা করেছেন, শিশুদের রক্ষা করেছেন, সেটা অনেকেই জানেন বর্তমান সময়ে। এবং এই যে নিউ রামকৃষ্ণ সেবা সদনে ডাক্তার বিনায়ক দাস, তার ওপিডিটি যে হয় সেটি হয়তো 2 দিন আগে বা 3 দিন আগে। হ্যাঁ, আমার যেটা টার্গেট থাকে সেটা হলো কি, প্রতিটি পেশেন্ট যে আমার ওপিডিতে আসে সময় নিয়ে দেখা। সো বেসিক্যালি আপনি যদি পেশেন্টকে রাশ করেন যে আমি ওষুধ লিখে দিচ্ছি, আর যদি পেশেন্ট যদি কমফর্টেবল ফিল না করে, তাহলে আমার মনে হয় কি অ্যাজ আ কেয়ার গিভার বা কেয়ার প্রোভাইডার আমি আমার ডিউটিটা পূরণ করছি না। একেবারেই, কিন্তু এই যে ডিউটিটা পূরণ করতে, এটাই ডাক্তার বিনায়ককে বলা যায় মানে একেবারেই সঠিক মাত্রায় তাদেরকে, মানে একেবারেই যে পেশেন্টটি তার সামনে গেলেন সেখান থেকে শুরু করে তার কেয়ারিং থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তার একেবারেই সেই হিস্ট্রিটা বলা হয়, সেটা আপনার একেবারেই মাথার ভিতর চলে যায়, বলা যায়। সো আমরা কম্প্রিহেন্সিভলি কাউন্সিলিং করা হয়। সো আমার টিম আছে যারা আগে পেশেন্ট আসার সাথে সাথে তাদের পুরো হিস্ট্রিটা নেয়ার পরে আমার সাথে রিচেক করে, বা আমি ওটাকে চেক করে আমরা তারপরে পেশেন্টের কী কী সমস্যা আছে, কী কী সমস্যা হতে পারে, ফার্দার কাউন্সিলিং কি, যেগুলো কমন কোয়েশ্চেন সব পেশেন্টদের থাকে। আজকালকার দিনে সব পেশেন্টরা খুবই জ্ঞানী হয়ে গেছে, বা বলতে পারেন খুবই নলেজেবল, বা বলতে পারেন কিউরিয়াস হয়ে গেছে। তো ওদের অনেক কটা কোয়েশ্চেন থাকে যেগুলো আমাদের আনসার করতে হয়, আর যেটা আনসার না করলে দে আর নট হ্যাপি বা স্যাটিসফাইড। সো অ্যাজ আ কেয়ার প্রোভাইডার, যখন আমার পেশেন্টরা ওপিডির থেকে বেরোচ্ছে, দে শুড হ্যাভ দ্য ফিলিং দ্যাট যত কোয়েরি ওদের ছিল, যতগুলো কোয়েরি ছিল, যতই ছোট না হোক, যতই ইনসিগনিফিকেন্ট আমার চোখে হতে পারে, ওনাদের চোখে অত ইনসিগনিফিকেন্ট না, সেইগুলো যেমনি ওনারা সঠিক আনসার, ঠিক ডাইরেকশন পেয়ে আমার ওপিডির থেকে বেরোচ্ছে। একেবারে ডাইরেক্ট, এটাই হওয়া উচিত, কারণ একেবারেই পেশেন্টরা সেটাই চায় যে একজন চিকিৎসক তাদেরকে সব সময় সাহায্য করুন ওই জায়গাটা। কারণ এই যে গর্ভকালীন অবস্থাটা, এটাতে অনেক বেশি পেশেন্টদের বোধহয় একটা সিকিউরিটির বিষয়, ওরা মানে যাতে সিকিউর থাকে সেটাই চায় একজন চিকিৎসকের কাছে। সো আমাদের লাইন অফ ওয়ার্কে অসুবিধাটা যেটা হলো তন্ময়দা, সেটা হলো কি, অসুবিধা বলবো না, যেটা আমি অপরচুনিটি বলবো। সো আপনি নর্মাল ডাক্তাররা একটা সিঙ্গেল পেশেন্টকে দেখছে, আমরা কিন্তু দুটো পেশেন্টকে দেখছি। সো যে সেকেন্ড পেশেন্টটা, তাকে দেখা যাচ্ছে না, তাকে জাস্ট আমরা ফিল করে বা আমরা আল্ট্রাসাউন্ড করে
তার একটা অনুমান নিচ্ছি কি বেবি ভালো আছে কি নেই, তো সেখানে মাদার ইজ অলওয়েজ অ্যানশিয়াস, একেবারে বা পেরেন্টস বা ফ্যামিলি সবসময় অ্যানশিয়াস কি বেবি কেমন আছে, সেখানে তাকে রিঅ্যাসিওর করাটা খুবই ইম্পর্টেন্ট। একেবারেই। এই যে প্রেগনেন্সি, আজ একটু প্রেগনেন্সি বিষয়টা নিয়ে আলোচনা করব, বিশেষ করে গর্ভকালীন অবস্থায় মায়েদের কি কি ধরনের যেই কতগুলো ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা বলতে ডাক্তার বিনায়কের কাছে কতবার যাব, ডাক্তার বিনায়কের কতবার আমার আলট্রাসোনোগ্রাফি করাবেন বা আমার এই টেস্টটি করাবেন, কারণ টেস্টটি ভীষণ জরুরি। গর্ভস্থ শিশুর অবস্থা জানার জন্য টেস্ট ভীষণভাবে জরুরি। ডাক্তার বিনায়ক, সো দেখুন, এটা আস্তে আস্তে ইভলভ করছে, মানে যখন আমরা আই থিঙ্ক 10-20 ইয়ার্স আগে যখন আমরা লো ইনকাম কান্ট্রি ছিলাম, যত আগের দিনের কথা বলুন, আগের দিনে অবস্টেট্রিক্সে যখন অত আল্ট্রাসাউন্ডের ব্যবস্থা ছিল না, তখন নাম্বার অফ ভিজিট যেটা ছিল, আর আজকের দিনে এত বেশি হাই রিস্ক প্রেগনেন্সি যেখানে বাড়ছে, প্লাস পেশেন্টরাও চায় কি তাদের বেবি সুস্থ থাকুক, সেখানে নাম্বার অফ ভিজিটস ভেরি করবে। সো আপনি যদি WHO গাইডলাইন্স নিন, সেখানে মিনিমাম 3টা ভিজিট, ফার্স্ট ট্রাইমেস্টার একটা, সেকেন্ড ট্রাইমেস্টার একটা, থার্ড ট্রাইমেস্টার 4টা থেকে 5টা, আচ্ছা এটা হলো মিনিমাম। তো ওরা দেখেছে কি 4 থেকে 5 যদি আপনি মিনিমাম করেন তাহলে কিন্তু কমপ্লিকেশন রেটসটা কমে যায়। বাট দিস ইজ দ্য বেসিক বেয়ার মিনিমাম যাকে বলে। ইভেন বিদেশে যারা অ্যাডভান্স সোসাইটি, যারা ধরে নিন কি ইউনাইটেড স্টেটস বা UK, তারা কিন্তু মিনিমাম 9টার থেকে 11টার মতো ভিজিটস রাখে। তো अगेन ইট ইজ পেশেন্ট ডিপেন্ডেন্ট। ওটা কেন বেশি হয়? না, ওদের প্রোটোকলই সেরকম, যেমনি ধরে নিন কি USA তে প্রোটোকল আছে 28 সপ্তাহ পরে 2 সপ্তাহ পরে দেখতে হবে। আচ্ছা, আমাদের পক্ষে দূরের থেকে যদি আলিপুরদুয়ার থেকে, কুচবিহার থেকে পেশেন্ট আসছে, ময়নাগুড়ি থেকে পেশেন্ট আসছে, 2 সপ্তাহ পরে ডাকাটা ইজ নট প্র্যাকটিক্যাল। সেখানে আমাদের নিজের হিসাবে কিছুটা মডুলেট করতে হবে, প্লাস বা মাইনাস করতে হবে। সেখানে কোন পেশেন্টের বেশি দরকার মনিটরিং, ধরুন টুইন প্রেগনেন্সি, IVF প্রেগনেন্সি, প্রেশার বেশি, সুগার বেশি, অবভিয়াসলি তাকে আপনাকে 2 সপ্তাহ পরে দেখতেই হবে। বাট সিঙ্গেলটন প্রেগনেন্সি, লো রিস্ক প্রেগনেন্সি, তাকে আমরা একটু পিছিয়ে দেখতে পারি। বাট এনিওয়েজ আপনার সাথে থার্ড ট্রাইমেস্টারে টিল ডেলিভারি আপ টু 36 উইকস অ্যাটলিস্ট মাসে মাসে দেখা হওয়া উচিত। 36 উইকসের পরে 2 সপ্তাহ পর পর মিনিমাম দেখা হওয়া উচিত। একেবারে। সুতরাং টোটাল ভিজিট কতটা হওয়ার দরকার একজন চিকিৎসকের সাথে, সেটি আমরা জানালাম। এবং ডাক্তার বিনায়ক দাস সবসময় চেষ্টা করে খুব যত্ন সহকারে সেই টেস্টগুলো করার পর যে ডায়াগনোসিসটি সেটি করা। কারণ ডাক্তার বিনায়ক আমাদের বললেন একসাথে দুজনকে দেখতে হয়, অর্থাৎ মা এবং তার গর্ভস্থ সন্তান। সবসময় চিন্তিত থাকেন মায়েরা, সে কেমন আছে, এবং সেটি কিন্তু আপনার যেই সমস্যাগুলো সেগুলো আপনারা যখন ডাক্তার বিনায়কের সামনে তুলে ধরেন, তিনি কিন্তু একেবারেই সঠিকভাবে বুঝতে পারেন যে কোন কোন সময়। এবং একটা কথা বলি ডাক্তার বিনায়ক, অনেকে জানতে চান প্রথমেই এসে, ধরুন ফার্স্ট ইস্যু, একটা প্রেগনেন্সি প্ল্যানিং করেছে, সে কনসিভ করেছে, হয়তো তার মেনস্ট্রুয়েশন পিরিয়ডটা বন্ধ হয়ে গেছে, সে খুব অরিড, আমি প্রেগনেন্ট হলাম কিনা। তার তো দারুণ অনেকগুলো উপায় রয়েছে। প্রথম যখন ভিজিট হলো, তখন যখন জানা গেল হ্যাঁ সে প্রেগনেন্ট, তার প্রেগনেন্সি এসেছে, তো সেইখানে এই যে ক্যালকুলেশন আপনারা একটা করেন তার ডেলিভারি ডেট, এটা কি কোনো নিয়ম মেনে করা হয় নাকি এটা কোনো এটা একটা না? বেসিক্যালি আমরা যেটা ফলো করি তাকে বলে নেগলিস ফর্মুলা, 29 সপ্তাহ 7 দিন। তো যেই পেশেন্ট আসলো প্রেগনেন্সি টেস্ট পজিটিভ, সাধারণত আমরা বলি পিরিয়ড মিস হওয়ার 7 থেকে 10 দিন পরে প্রেগনেন্সি টেস্টটা করতে, বেশ করলে তখন পিরিয়ডের ডেট হিসাবে আমরা একটা ডিউ ডেট বের করি। কিন্তু পিরিয়ডস সবার যে রেগুলার হবে দ্যাট ইজ নট নেসেসারি, প্রেগনেন্সি সবার যে সেম টাইমে আসবে দ্যাট ইজ অলসো নট নেসেসারি। তো এই জন্য ফার্স্ট ট্রাইমেস্টারে 10 সপ্তাহ আগে আমি একটা স্ক্যান করতে পছন্দ করি, যেখানে প্রেগনেন্সি কতগুলো আছে, সিঙ্গেল না টুইন, প্রেগনেন্সি ভায়াবল আছে কিনা, ভায়াবল মানে কি সাকসেসফুল প্রেগনেন্সি আছে কিনা, সেটা আমি দেখতে চাইবো। থার্ড হলো প্রেগনেন্সি যে ডেটটা আর মাসিকের সাথে যে ডেটটা আছে সেটা মিলছে কি মিলছে না। রুল অফ থাম হলো যদি প্রথম 3 মাসের প্রেগনেন্সিতে আপনার 7 দিনের বেশি যদি গ্যাপ থাকে, আপনাকে কিন্তু ডিউ ডেটটা চেঞ্জ করতে হবে, তখন আল্ট্রাসাউন্ড বেসড আপনার ডেটিং হবে। আচ্ছা, তো সুতরাং বোঝা গেল এই বিষয়টা। এবারে একটা কথা শোনা যায়, চিকিৎসকের কাছে অনেক চিকিৎসক বলেন যে জেনেটিক টেস্ট করাতে হবে। এই জেনেটিক টেস্টটা কি খুব ইম্পর্টেন্ট? তার আগে জানবো জেনেটিক টেস্ট কি। সো জেনেটিক টেস্ট মানে হলো আমার বাচ্চার কোনো জেনেটিক সমস্যা আছে কিনা, এটা প্রতিটা মহিলার জানার একটা
রাইট, আমি এখনকার দিনে 2024 সালে বসে এটা বলতে হবে, ইট ইজ আ রাইট। অনেক কান্ট্রিতে ম্যান্ডেট মানে ইউনিভার্সাল স্ক্রিনিং করে দিয়েছে, প্রতিটা প্রেগনেন্ট মহিলা এটা করানো বাধ্য সর্ট অফ, যদি ওরা রাজি থাকে। তো জেনেটিক সিনড্রোম যেগুলো আমাদের দেশে, ডাউন সিনড্রোম বাচ্চারা সব থেকে বেশি জন্ম নেয়, অ্যারাউন্ড 30,000 পার ইয়ার। সো আজকের দিনে কমন যে জেনেটিক সমস্যাগুলো আছে তার স্ক্রিনিং টেস্ট বেরিয়েছে, যেগুলো করলে আমরা জানতে পারি বাচ্চার জেনেটিক সমস্যা আছে কিনা, হবার সম্ভাবনাটা। আবার আমি রিপিট করি, এই টেস্টগুলো অ্যাবনর্মাল আসা মানে যে বাচ্চার সমস্যা যে তা সত্য না, আপনার বাচ্চার সমস্যা হওয়ার সম্ভাবনাটা বেশি, এইটুকু বাস দেখাবে। তারপর ডিপেন্ডিং টেস্টে কি এসছে সেই হিসেবে আমরা এগোই, কি টেস্ট করতে হবে না করতে হবে। একেবারেই মায়েরা অপেক্ষা করেন ডাক্তার বিনায়ক দাসকে দেখাবেন, এবং সেখানে একটা বিষয় দেখা যায় নিউ রামকৃষ্ণ সেবা সদনে ডাক্তার বিনায়ক দাস অধিক রাত অব্দি পেশেন্ট দেখেন, সময় দিতেই হয় কারণ এত পেশেন্ট। না, সময় দেওয়াটা আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাতে কি হয় কি আজকালকার দিনে আমার যেটা মনে হয় কি পেশেন্ট অ্যান্ড মানে পেশেন্ট অ্যান্ড আর হাজব্যান্ড বা যাই বলুন পেশেন্টের ফ্যামিলি, ওনারা ইকুয়াল স্টেক হোল্ডার ইন দ্য প্রেগনেন্সি। আমরা যদি অ্যাজ আ ডক্টর আমি যতটা স্টেক হোল্ডার ইন হার প্রেগনেন্সি, আমার থেকেও বেশি বড় স্টেক হোল্ডার ইন হার প্রেগনেন্সি হলো উনি পেশেন্ট অ্যান্ড হার ফ্যামিলি ইনক্লুডিং হাজব্যান্ড। সো আমি যা দেখছি সেটা কি দেখলাম, ভালো না খারাপ, সেটাও তো জানার দরকার। আমার যদি কোনো ডাইরেকশন থাকে সেটা কিভাবে ওনাকে পালন করতে হবে সেটা ওনাকে খুব ক্লিয়ার কনসাইন্স ওয়েতে বোঝাতে হবে। তো সেখানে আই থিঙ্ক টাইম নেওয়াটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সো দ্যাট পেশেন্ট কমফর্টেবল ফিল করুক, কি উনি ওনার কেয়ার প্রোভাইডারের সাথে ফ্রিলি অ্যান্ড ফ্র্যাঙ্কলি কথা বলতে পারেন অ্যান্ড ওনার সব ডাউট ক্লিয়ার হতে পারে। একেবারে নিউ রামকৃষ্ণ সেবা সাধনে এই কমফোর্ট ফিল করাটা ভীষণ কিন্তু একেবারেই সহজ, কারণ সেখানে চিকিৎসা করাতে গেলে কোনো রকম সমস্যাই হয় না, কারণ পেশেন্ট খুব একটা ওই অ্যাটমসফিয়ারটাকে খুব তারা অ্যাপ্রিসিয়েট করে। হ্যাঁ, আমরা চেষ্টা করি সবসময় কি যতটা সম্ভব পেশেন্টকে ডিলে কম হোক, বাট আগেন যদি কোনো পেশেন্ট আমার থেকে 5 মিনিটসে দেখাতে চায় 5 মিনিটসও পাবে, যদি আমার থেকে 50 মিনিটসও নেয় সে 50 মিনিটসও পাবে, ইটস আপ টু দ্য পেশেন্ট। সেখানে কোনো ধরনের পেশেন্টকে রাশ করতে আমি ঠিক বিলিভ করি না। একেবারেই। এবারে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটি বাচ্চার কোনো সমস্যা মানে গর্ভবতী মায়েদের যার ভেতরে সন্তানটি রয়েছে সেই বাচ্চার কোনো সমস্যা রয়েছে কিনা, এবং যদি সমস্যা থাকে কিসের মাধ্যমে সেটি আপনারা জানেন, এটা যদি একটু। সো প্রথম যেটা আমরা চেষ্টা করি সেটা হলো প্রথম 3 মাসে বা 4 মাসে জেনেটিক টেস্ট করে দেখতে চাই কি বাচ্চার জেনেটিক সমস্যা হওয়ার সম্ভাবনাটা কত। বেসড অন দ্যাট রিপোর্ট আমরা ফার্দার টেস্টিং গাইড করি। যদি জেনেটিক টেস্টিং সব নর্মাল থাকে তাহলে 5 মাসের মাথায় আমরা অ্যানাটমি বা অ্যানোমালি স্ক্যান করি, মানে বাচ্চার গঠনগত কোনো ত্রুটি আছে কিনা। এই দুটো টেস্ট যদি নর্মাল থাকে সাধারণত আমি পেশেন্টদের অ্যাসিওর করি কি আপনার বাচ্চার পরবর্তীকালে সমস্যা হওয়ার সম্ভাবনাটা খুবই কম। উই ক্যান এক্সপেক্ট আ ভেরি লো রিস্ক প্রেগনেন্সি যদি এই দুটো টেস্ট ঠিক থাকে, আর তাছাড়া মায়ের কোনো এক্সট্রা কমপ্লিকেশন না থাকে, প্রেশার বা সুগার। সো বাচ্চা সুস্থ আছে কিনা আজকের দিনে দেখার জন্য মেইনলি দুটো মডালিটি আমরা ইউজ করি, জেনেটিক টেস্ট আর অ্যানাটমি স্ক্যান, যেখানে বাচ্চার গঠনগত ত্রুটি কোনো আছে কিনা আমরা দেখি। সো আমাদের এখন 2024 বা 2024-এ যা টেকনোলজি বা আল্ট্রাসাউন্ড মেশিন যেভাবে ইভলভ করেছে, আমরা অ্যারাউন্ড 80 to 85% অ্যাবনর্মালিটিস দেখতে পারি। এখনও 15% কিছু কিছু অ্যাবনর্মালিটি যেটা পরে থার্ড ট্রাইমেস্টার হতে পারে সেগুলো দেখা সম্ভব না, কিছু কিছু অ্যাবনর্মালিটি যেগুলো আল্ট্রাসাউন্ড ধরা না পড়লে সেগুলো ডেলিভারি পরে দেখা যায়। বাট 80 to 85% বেবিজ আমরা দেখে বলতে পারি মেজর কোনো ইস্যু আছে কিনা। একেবারে। আল্ট্রাসাউন্ড, হ্যাঁ, আল্ট্রাসাউন্ড কতটা সেফ এটা নিয়ে না অনেকে অনেক বিষয় ভাবেন, অনেকে করাতে চান না, হয়তো চিকিৎসক বলে দিলেন যে আল্ট্রাসাউন্ড করতে হবে কিন্তু অনেকে হয়তো করাতেই চান না, আপনাদের কাছে এসে বলেন আল্ট্রাসাউন্ড, কিন্তু এতে কি কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে গর্ভস্থ শিশু? আল্ট্রাসাউন্ড একটা মডালিটি যেটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় থেকে আই থিঙ্ক ডিসকভার হয়েছে, তারপর থেকে চলছে লাস্ট 70 ইয়ার্স অ্যান্ড প্লাস। 70 ইয়ার্স আমি বলবো, হ্যাঁ 70 ইয়ার্স অ্যান্ড প্লাস। আল্ট্রাসাউন্ড আমার মনে হয় বিশ্বের সব থেকে সেফেস্ট মডালিটি। এখনো অবধি কোনো ধরনের সাইড এফেক্ট পাওয়া যায়নি। ইনফ্যাক্ট অনেক প্রেগনেন্সি হয়, ধরে নিন কি যদি টুইন প্রেগনেন্সি আছে তাদের একটাই গর্ভফুল যাকে আমরা মনোকোরিনিক টুইন্স বলি, বাই প্রোটোকল আপনার কিন্তু সেই প্রেগনেন্সিকে 16 থেকে 18 সপ্তাহ পরে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর পর দেখা যাওয়া উচিত। নাম্বার অফ আল্ট্রাসাউন্ড আপনি যতগুলোই করুন প্রেগনেন্সিতে, তার এই মুহূর্তে আমাদের কাছে কোনো এভিডেন্স নেই তার কোনো সাইড এফেক্ট আছে।
এটাই বলতে গেলে আল্ট্রাসাউন্ডের বিষয়টা অনেকেই এটা মিথ আছে, ভাবেন গর্ভস্থ শিশুর কোনো রকম সমস্যা হবে। চিকিৎসকরা আপনাদেরকে বলে দেন, কারণ ভীষণভাবে জরুরি। আল্ট্রাসাউন্ডটা কেন গুরুত্বপূর্ণ, মায়েরা কেন করবেন? আল্ট্রাসাউন্ড বেসিক্যালি আপনার যে ক্লিনিক্যাল যে ইনফরমেশন আপনি পাচ্ছেন পেটে হাত রেখে স্টেথো দিয়ে, হ্যাঁ। তার থেকে কিন্তু অ্যারাউন্ড 40 to 50% বেশি ইনফরমেশন দিতে পারে আল্ট্রাসাউন্ড। আচ্ছা, আপনি হাত রেখে যে ইনফরমেশন পাচ্ছেন সেটা সবসময় সঠিক নাও হতে পারে। সো আজকের দিনে আল্ট্রাসাউন্ড করে আমরা যে বাচ্চার ওয়েটটা পাই, সেই ওয়েটটা কিন্তু অ্যাকচুয়াল ওয়েটের অ্যারাউন্ড 200 গ্রামের প্লাস মাইনাসের মধ্যে আমরা বলতে পারি। সেই বেসিসে আপনার বাচ্চার গ্রোথ ঠিক আছে কিনা, আপনার বাচ্চার রক্ত সঞ্চালন ঠিক আছে না, আপনার বাচ্চার জলে ভাসছে সেই জলের পরিমাণ ঠিক আছে কিনা, এগুলো সব আমরা প্রেডিক্ট করতে পারি। আচ্ছা, এখানে আমি একটু থামাই। এই জলের যেটা পরিমাণ সবার ক্ষেত্রে কি সমান হয়? মানে কোনো কোনো ক্ষেত্রে তো অনেকেরই কম হয় শোনা যায়। সেই ক্ষেত্রে আপনারা কি করেন, যে জলটিকে কিভাবে একটা নির্দিষ্ট পরিমাণে কি নেয়ার কোনো ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, আমাদের দু ধরনের আমরা নিই। অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স যাকে বলে, 4টা পেটেড কোয়াড্রেন্টে আমরা নিই, বা সিঙ্গেল ডিপেস্ট পকেট, মানে একটা জায়গায় দেখলাম সেখানে যেখানে সব থেকে বেশি জলটা আছে সেটা আমরা নিয়ে দেখি কি জলটা কত পরিমাণে। তার কাট অফস আছে, অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্সে আলাদা কাট অফ আছে, ডিপেস্ট পুল বা ভার্টিক্যাল পুলের আলাদা কাট অফ আছে। সেই বেসিসে আমরা ক্লাসিফাই করি জলটা কম আছে না বেশি আছে, বাট একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জের মধ্যে থাকলে আমরা নর্মাল বলি। আচ্ছা, একটা রেঞ্জের ভিতরে থাকলে নর্মাল, হ্যাঁ। কারোর কম হতে পারে, কারোর একটু বেশি হতে পারে, রেঞ্জে যদি থাকে দ্যাট ইজ নর্মাল। আল্ট্রাসাউন্ড বাদ দিয়ে আর কি ইমেজিং মডেলিটি আপনারা ইউজ করছেন? এই মুহূর্তে ফিটাল আল্ট্রাসাউন্ড তো মেনস্টে, তাছাড়া এমআরআই ইজ সেফ ইন প্রেগন্যান্সি। এমআরআই, হ্যাঁ, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং সেফ ইন আরো একটা প্রেগন্যান্সি। বিষয় এমআরআই, এটাকেও ভাবায় যে কেন আমাকে এমআরআই এর কথা বলে, এটা কি নরমাল একটা প্রসিডিওর নাকি করা? এমআরআই এখনো স্টিল অন রিসার্চ বেসিস চলছে। কিছু কিছু স্পেসিফিক কেসে যেখানে বাচ্চার যদি কোনো ব্রেনের সমস্যা থাকে, সেখানে কিছু স্টাডিজ আছে যেখানে দেখা গেছে 32-33 সপ্তাহ যদি ফিটাল এমআরআই আমরা করি, সেখানে আমরা আরও আল্ট্রাসাউন্ড ছাড়াও কিছু এক্সট্রা ইনফরমেশন পেতে পারি। অ্যান্ড বিদেশে ফিটাল এমআরআই এখন কিন্তু রুটিনলি ইউজ হচ্ছে সেই সব ক্ষেত্রে। বাট তাছাড়া রিসার্চ সেটিং আর খুব স্পেসিফিক কিছু কেসের ছাড়া ফিটাল এমআরআই কোনো রোল নেই। বাট হ্যাঁ, এমআরআই যদি করতে হয় যে কোনো কারণে, শুধু ফিটাল কারণে বলছি না, কোনো ম্যাটার্নাল কারণে কিছু আমি যদি সাসপেক্ট করছি, সেখানে এমআরআই কিন্তু প্রেগনেন্সিতে একবারে সেফ ইন প্রেগন্যান্সি। সুতরাং এটাতে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। এমআরআই করতে হতে পারে নানা ক্ষেত্রে, এবং সেটাতে যে কোনো রকম অসুবিধা হবে, এবার তাছাড়া দক্ষ চিকিৎসক নিজে বুঝেই করবেন বিষয়টা, বুঝেই বলবেন আপনাকে কেন এমআরআই করতে হবে, আপনাকে যথেষ্টভাবে সহায়তা করবে। এবারে নিউ রামকৃষ্ণ সেবা সদনে একটা ফোন নিয়ে নিই। আচ্ছা, নমস্কার, কে আছেন? নমস্কার, কে আছেন? হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি রাজা সাহা পালাকাটা থেকে বলছি। হ্যাঁ বলুন। স্যার বলছেন কি? হ্যাঁ স্যার আছেন। হ্যালো, বলুন বলুন। হ্যাঁ, বলছিলাম আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যালো, বলুন বলুন, বলুন। শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছিলাম যে আমার ওয়াইফ 5 মান্থ প্রেগনেন্ট, তো আমাদের ওর ডাউন সিনড্রোম আছে, সেই হিসাবে একটু জানতে চাচ্ছিলাম, মানে এটা কি জেনেটিক্যালি, মানে কি না, ডাউন সিনড্রোম কার আছে? ওয়াইফের? ওয়াইফের ডাউন সিনড্রোম আছে, আচ্ছা। সো বেসিক্যালি যদি ওয়াইফের ডাউন সিনড্রোম থাকে, তো ডিপেন্ড করবে কি ওয়াইফের যে ডাউন সিনড্রোম সেটা কি ধরনের ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম তিনভাবে বাচ্চার কাছে আসতে পারে। সাধারণত ডাউন সিনড্রোম নিজের থেকে হয়, ডিনোভো মিউটেশন আমরা বলি, মানে যখন আপনার ওয়াইফের ক্রোমোজোমাল মেটেরিয়াল একসাথে হচ্ছে, সেখানে নিজের থেকে অ্যাবনর্মালিটিতে হতে পারে। খুব রেয়ার কেসে তখন হয় কি, বাবা মার কাছে যদি এক্সট্রা জেনেটিক মেটেরিয়াল থাকে, সেই এক্সট্রা জেনেটিক মেটেরিয়াল গিয়ে যদি বাচ্চার কাছে পৌঁছায়, তখন ডাউন সিনড্রোম হতে পারে। আপনি যদি জানতে চান আপনার এই প্রেগনেন্সিতে বাচ্চার ডাউন সিনড্রোম আছে কিনা, সেখানে দু ধরনের টেস্ট হতে পারে। একটা ব্লাড টেস্ট হতে পারে যাকে আমরা নন ইনভেসিভ প্রিন্যাটাল টেস্টিং বা সেল ফ্রি ডিএনএ বলি। সেটা 99% গ্যারেন্টির সাথে আপনাকে বলতে পারে বাচ্চার ডাউন সিনড্রোম আছে কিনা। আপনি যদি গ্যারেন্টি নিতে চান, তাহলে বাচ্চা যে জলে ভাসে সেই জলটা তুলে পরীক্ষা করলে আমরা বলতে পারবো উইথ 100% গ্যারেন্টি বাচ্চা ডাউন সিনড্রোম আছে কিনা। বাট যেহেতু বাচ্চা যে জলে ভাসছে বা বাচ্চার ঘরের মধ্যে আমাকে গিয়ে জলটা তুলতে হবে, সেখানে একটা 0.5 to 1% চান্স অফ মিসক্যারেজ থাকে।
সো ডিপেন্ডিং আপনি কোনটায় বেশি কমফর্টেবল, এই দুটো টেস্ট আমি সাজেস্ট করব জানার জন্য আপনার এই বেবির ডাউন সিনড্রোম আছে কিনা। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই টেস্টগুলো হ্যালো হ্যাঁ বলুন বলুন, আর প্রশ্ন আছে কি? না ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। এবং এই যে ডাউন সিনড্রোমটা নিয়ে বললেন, আমি একটু ডাউন সিনড্রোমের বিষয়টা আমাদের দর্শক যারা দেখছেন তাদেরকে একটু জানিয়ে দিই, একটু ডাউন সিনড্রোমটা কি। সো ডাউন সিনড্রোম বেসিক্যালি আমাদের মেডিকেল যে ল্যাঙ্গুয়েজ শাখা আমরা বলি ট্রাইজোমি 21। সো আপনারা নিশ্চয়ই জানেন কি আমাদের 23 জোড়া ক্রোমোজোম আছে সবার মধ্যে, 22 জোড়া নর্মাল ক্রোমোজোম, থার্ডটা আমরা সেক্স ক্রোমোজোম বলি। দুটো এক্স হলে মহিলা হয়, একটা এক্স আর ওয়াই হলে পুরুষ হয়। সো এই যে 21 নম্বর ক্রোমোজোমে যদি দুটোর বদলে আরেকটা এক্সট্রা ক্রোমোজোম চলে আসে তাকে আমরা ট্রাইজোমি বা তিনটা বলি, ডাউন সিনড্রোম তাকে বলে। সো ডাউন সিনড্রোম ইন ইটসেলফ লাইফ থ্রেটনিং কন্ডিশন না। ডাউন সিনড্রোম বাচ্চাদের স্পেসিফিক কিছু ক্যারেক্টারিস্টিক থাকে যেটা দেখেই বোঝা যায়। আপনি যদি ডাউন সিনড্রোম সার্চ করবেন গুগলে, আপনি দেখবেন সেখানে বাচ্চাদের স্পেসিফিক কিছু ক্যারেক্টারিস্টিক থাকে মুখের, হাতের, কানের, সেখানে দেখে মানে শর্ট নেক হয়, ফ্ল্যাট ফেস হয়, সিঙ্গেল পালমার ক্রিজ বা হাতে যে ক্রিজটা আছে সিঙ্গেল হয়, সেখানে স্পেসিফিক কিছু ক্যারেক্টারিস্টিক দেখেই বোঝা যায় ডাউন সিনড্রোমের বাচ্চা। ডাউন সিনড্রোম মেইন সমস্যা হলো কি এখানে আপনার বেবির ডাউন সিনড্রোম যদি থাকে সেখানে মেন্টাল যে আইকিউ যেটা ইন্টেলিজেন্স কোশেন্ট যেটা, সেখানে মেন্টাল আইকিউটা কিন্তু কম হওয়ার একটা সম্ভাবনা থাকে। দ্যাট বিং সেড, তাছাড়াও ডাউনস বাচ্চাদের হাটে ফুটো, হাতে পায়ে বা স্কেলিটাল সমস্যা হওয়ার অ্যান্ড লেটার ইন লাইফ কিছু কিছু স্পেসিফিক ক্যান্সার হওয়ার সমস্যাটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। একেবারেই। সুতরাং আমরা তো আলোচনায় থাকবো। ডক্টর প্রিন্স পারেখ নিউবর্ন অ্যান্ড চাইল্ড কেয়ার ক্লিনিকের সৌজন্যে অনুষ্ঠান দেখছেন ডক্টর অনলাইন। আজ দেখছেন নিউ রামকৃষ্ণ সেবা সদনের অনুষ্ঠান। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আপনার শিশু স্বাস্থ্যের সুরক্ষায় স্টেট অফ দ্য আর্ট পরিকাঠামোয় ডক্টর প্রিন্স পারেখ নিউবর্ন অ্যান্ড চাইল্ড কেয়ার ক্লিনিক। এখানে শিশুদের যাবতীয় রোগের চিকিৎসা করা হয়। বিখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রিন্স পারেখ নিয়মিত এখানে শিশুদের চিকিৎসা করেন। সমস্ত রকমের টিকাকরণ এখানে করা হয়ে থাকে। ডক্টর প্রিন্স পারেখ নিউবর্ন অ্যান্ড চাইল্ড কেয়ার ক্লিনিক, বিলো ইন্ডিয়ান ব্যাংক, নিয়ার ঋষি ভবন, বর্ধমান রোড, শিলিগুড়ি। আস্থা হসপিটাল। আমাদের পরিষেবায় রয়েছে নিউরোসার্জন, অর্থোপেডিক্স, নেফ্রোলজি, ইএনটি, গ্যাস্ট্রোএন্ট্রোলজি, ডার্মেটোলজি এবং সঙ্গে রয়েছে মেডিসিন। এছাড়াও 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবার সুবন্দোবস্তও রয়েছে। আস্থা হসপিটাল, সুস্থ এবং সুন্দর জীবনের আর এক নিশ্চয়তা। মেডিকেল কলেজ রোড, ভারত পেট্রোল পাম্পের বিপরীতে, কাওয়াখালী, শিলিগুড়ি। পৃথিবীতে মা ডাক সবচেয়ে সুন্দর, কিন্তু অনেকেই এই সুখ থেকে বঞ্চিত। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার মাতৃত্বের এক সম্পূর্ণ ঠিকানা। নিঃসন্তান দম্পতিদের সমস্ত রকম বন্ধাত্বের উপযুক্ত ল্যাব এবং উন্নত চিকিৎসার মাধ্যমে সমস্যা দূরীকরণ করা এবং তাদের কোলে সন্তানের আলোয় আলোকিত করতে রয়েছেন আইভিএফ স্পেশালিস্ট ডক্টর ঋতুপর্ণা দাস, যার ফলস্বরূপ প্রায় 1000-এরও বেশি মায়ের কোলে সুস্থভাবে সন্তান জন্ম হয়েছে। নেপাল, ভুটান, বাংলাদেশ থেকেও এখানে বহু দম্পতি চিকিৎসা করাতে আসেন। আমাদের আরও একটি শাখা কোচবিহারেও রয়েছে। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, হৃদয় আলো করে আসুক মায়ের কোল ভরে। নজরুল সরণি, পাকুড়তলা মোড়, আশ্রমপাড়া, শিলিগুড়ি। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হসপিটাল হোপ অ্যান্ড হিল রয়েছে বিশ্বমানের চিকিৎসা পরিষেবায়। এখন রোগী বা তার পরিবারকে ছুটে যেতে হবে না কলকাতা বা দূরে কোথাও। আমাদের পরিষেবায় রয়েছে পেট সিটি স্ক্যান। এখনো পর্যন্ত 1000-এরও বেশি রোগীর পেট সিটি স্ক্যান এখানে সম্পন্ন করা হয়েছে। বিশেষজ্ঞ রেডিয়েশন অঙ্কোলজিস্ট টিমের সাথে রয়েছে উত্তরবঙ্গের সেরা রেডিওথেরাপি লিনিয়ার এক্সিলারেটর মেশিন। বন্ধুত্বপূর্ণ পরিবেশে উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিতে রয়েছেন একমাত্র এফআরসিআর ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট ডাক্তার সপ্তর্ষি ঘোষ।
এখানে রয়েছে অঙ্কো অ্যানেস্থেশিয়া সহ ফুল টাইম সার্জিক্যাল অঙ্কোলজি টিম। আরও রয়েছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি পরিষেবার সাথে ইন হাউস বায়োপসি সহ ডাক্তারদের অঙ্কোপ্যাথোলজি টিম। স্বাস্থ্যসাথী কার্ড এখানে গ্রহণযোগ্য। হোপ এন্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, জটিয়াখালী, ফুলবাড়ি। উন্নত মানের চিকিৎসা পরিষেবার প্রতিশ্রুতি। ৩০ বছর ধরে ২৪ ঘন্টা ৭ দিন রাত দিন বিশ্বাসের আলো জ্বালিয়ে জেগে থাকে হিল পয়েন্ট ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম। আপনাদের পরিষেবায় রয়েছে উন্নত মানের আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ, আইসোলেশন ইউনিট। সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের ল্যাপ্রোস্কোপি অ্যান্ড জেনারেল সার্জারি, অর্থোপেডিক, নিউরো অ্যান্ড স্পাইন সার্জারি, পালমোনোলজি, ইন্টারনাল মেডিসিন, গাইনোকোলজি, চাইল্ড কেয়ার, এক্সট্রেক্ট্রা সব ধরনের চিকিৎসার বিশ্বস্ত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। সঙ্গে রয়েছে ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে পরিষেবা দেওয়ার জন্য পরীক্ষা সুপার স্পেশালিটি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক, উত্তরবঙ্গের ১ নম্বর সার্জিক্যাল সেন্টার হিল পয়েন্ট ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম এবং পরীক্ষা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক, বিহাইন্ড শ্রী সংকটমোচন মন্দির, মাল্লাগুড়ি, হিলকার্ট রোড, শিলিগুড়ি। হেল্পলাইন নম্বর 9547684717 এবং 6297431274। দীর্ঘ ৬০ বছরেরও বেশি সময় ধরে উত্তরবঙ্গ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য নাম রয়্যাল ক্লিনিক অ্যান্ড মাল্টি স্পেশালিটি হসপিটাল, আ ইউনিট অফ মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। ডক্টর পীযূষ কান্তি রয় এবং ডক্টর প্রিয়াঙ্কু রয়ের অভিজ্ঞতায় ও দক্ষ তত্ত্বাবধানে এখানে রয়েছে ডিউলাক্স ক্যাবিন, আইসিইউ, এক্স-রে ফ্যাসিলিটি ছাড়াও সব ধরনের রোগের অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা। রয়্যাল ক্লিনিক অ্যান্ড মাল্টি স্পেশালিটি হসপিটাল, তিলক রোড, নিয়ার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, হাকিমপাড়া, শিলিগুড়ি। আপনাদের দৃষ্টি অমূল্য, এজন্যই আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আরো নতুনত্বে আবৃত। আপনাদের স্বাচ্ছন্দ্যকর চক্ষু পরিষেবার জন্য আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ শীত তাপ নিয়ন্ত্রিত ওপিডি, বিশ্বসেরা উন্নত মানের ডায়াগনস্টিক্স এবং অতি আধুনিক ডে কেয়ার পরিষেবা। আরো সংক্রমণহীন নিখুঁত সার্জারির জন্য উত্তরবঙ্গের একমাত্র চক্ষু মডুলার অপারেশন থিয়েটার কমপ্লেক্স। অত্যাধুনিক চিকিৎসার সাথে আপনাদের একমাত্র ভরসা শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটাল। আমাদের ঠিকানা বিশাল সিনেমা হলের পেছনে, সেকেন্ড মাইল, সেবক রোড। শিলিগুড়ি হেল্পলাইন নাম্বার 9733300090। মায়া সান্যাল ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম আপনার সঙ্গে আছে গর্ভাবস্থা ও স্ত্রীরোগজনিত চিকিৎসা পরিষেবার জন্য। এখানে রয়েছে অসুস্থ নবজাত শিশুদের জন্য অত্যাধুনিক এনআইসিইউ। মা ও শিশুর সুরক্ষার জন্য মায়া সান্যাল নার্সিং হোম সর্বদাই আপনার সঙ্গে আছে। রয়েছে অর্থোপেডিক বিভাগ, ট্রমা কেয়ার, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা, রক্তে যাবতীয় টেস্ট সহ ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইউএসজি, ডিজিটাল ইসিজি, হল্টার, কালার ডক্টরের সুবিধা রয়েছে মায়া ডায়াগনস্টিকে। রয়েছে মেডিসিন বিভাগ। একই ছাদের নিচে আপনার স্বাস্থ্যের সুরক্ষায় মায়া সান্যাল ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম, আশ্রমপাড়া, শিলিগুড়ি। Welcome to New Life Fertility Clinic. At New Life, we ensure parenthood by our services, by our trusted doctors, in a world-class IVF lab, with a high success rate, and at an affordable cost. Contact for appointment. সাধ্যের মধ্যে মুক্তা মাল্টি স্পেশালিটি নার্সিং হোমে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি এবং অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকের সাহায্যে জেনারেল এবং ল্যাপ্রোস্কোপি সার্জারি, গাইনোকোলজি, নিউরো সার্জারি, অর্থোপেডিক সার্জারির ব্যবস্থার পাশাপাশি সদ্যজাত শিশুদের জন্য ইন্টেন্সিভ নিউনেটাল কেয়ার এবং গর্ভবতী মায়েদের জন্য স্পেশাল ডেলিভারি প্যাকেজ রয়েছে মাত্র 23,000 টাকায়। রয়েছে 24x7 অ্যাম্বুলেন্স এবং এমার্জেন্সি পরিষেবা। মুক্তা নার্সিং হোম, মেডিকেল মোড়, শারদাপল্লী, শিব মন্দির। ফোন 9733553535 এবং 7001058210। অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য লগ ইন করুন www.muktahealthcare.com।
যে কোনো স্বাস্থ্য পরীক্ষা এখন নাগালের মধ্যে। শিলিগুড়ি আশ্রমপাড়ায় আইএস সার্টিফাইড মায়া ডায়াগনস্টিক সেন্টারে এমআরআই শুরু মাত্র 5,000 টাকায়, সিটি স্ক্যান শুরু 2,000 টাকা থেকে। শুধু তাই নয়, রক্তের যাবতীয় পরীক্ষা ও টিএমটি, পিএফটি, হল্টার, ইকোকার্ডিওলজি, এনসিভি, ইএনজি, বিইআরএ, ডিজিটাল এক্স-রে, মেমোগ্রাফি, পিএসজি, 24 ঘন্টা বিপি মনিটরিং সহ যে কোনো পরীক্ষার সুবিধে রয়েছে। মায়া ডায়াগনস্টিক সেন্টার, আশ্রমপাড়া, শিলিগুড়ি। ফিরলাম একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। ডক্টর প্রিন্স পারেখ নিউ বর্ন অ্যান্ড চাইল্ড কেয়ার ক্লিনিকের সৌজন্যে অনুষ্ঠান দেখছেন ডক্টর অনলাইন। আজ দেখছেন নিউ রামকৃষ্ণ সেবা সদনের অনুষ্ঠান, রয়েছেন ডক্টর বিনায়ক দাস, এবং বিনায়ক দাসের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি ভীষণ ইম্পর্টেন্ট সমস্ত কথাগুলি, যেগুলো একজন গর্ভবতী মায়েদের খুব সাহায্য করবে। কারণ ডক্টর বিনায়ক দাস যখন আসেন তখন এই টিপসগুলো কিন্তু আপনাদেরকে জানান। এবারে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, হাই রিস্ক প্রেগনেন্সি এবং লো রিস্ক প্রেগনেন্সি। এটি চিকিৎসকের কাছে গেলে শুনে থাকবেন, অনেকেই বলছে, অনেকেই জানেন না বিষয়টা কি। আমরা একটু শুনে নিই ডাক্তার বিনায়ক দাসের কাছে। কেউ আছেন আমাদের সাথে? তার আগে নমস্কার, কে আছেন? নমস্কার স্যার, আমি রিয়া দত্ত বলছি বাগডোগরা থেকে। হ্যাঁ স্যার, আমার এজ এখন 35, তো এখন আমি প্রেগন্যান্সি কনসিভ করতে চাইলে কি কোনো অসুবিধা হতে পারে? আচ্ছা, 35। তো এজ 35-এর বেশি এজ, আগেকার দিনে আমরা অ্যাডভান্স ম্যাটারনাল এজ বলতাম, বাট আই থিঙ্ক এখনকার দিনে 35-এ বেশি কনসিভ করতে পারবেন এটা কখনোই বলা যাবে না। কনসিভ নিশ্চয়ই করতে পারেন, বাট দেখেন আপনাকে মনে রাখতে হবে যত বয়সটা বাড়বে তত কিছু কিছু কমপ্লিকেশনস বাড়ে। যেমনি ধরে নিন কি কেউ যদি 35+ বা 40+এ প্রেগনেন্সি নেয়, মিসক্যারেজের রেটটা কিন্তু তাদের ক্ষেত্রে অনেকটা বেশি। তো সাপোজ কেউ যদি 45-এর পরে প্রেগনেন্সি নেয়, তার কিন্তু মিসক্যারেজ রেট অ্যারাউন্ড 50%, মানে 100 জন যদি 45 বছর মহিলা 100 জন যদি প্রেগনেন্সি নেয়, 50 জনে কিন্তু মিসক্যারেজ হবে। সিমিলারলি জেনেটিক সমস্যা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে, সেখানে জেনেটিক টেস্টগুলো করে নেওয়া ইম্পর্টেন্ট থাকবে। তাছাড়া পরবর্তীকালে আপনার সুগার প্রেশার হওয়ার চান্সেস বেশি থাকবে, বাচ্চার গ্রোথ কম হওয়ার চান্সেসটা বেশি থাকবে। বাট আদার দ্যান দ্যাট 35 বছর পার হয়ে গেছে বলে আপনি প্রেগনেন্সি নিতে পারবেন না, এটা কোথাও লেখা নেই। আপনি নিশ্চয়ই নিতে পারেন। আর আমাদের যেভাবে টেকনোলজি মডালিটি এখন আগে এগিয়ে যাচ্ছে, ওষুধ যেভাবে নতুন নতুন বেরোচ্ছে, আর যেভাবে আমাদের এক্সপিরিয়েন্স বাড়ছে অ্যাডভান্স ম্যাটারনাল এজ নিয়ে, আমার মনে হয় কি আপনার প্রেগনেন্সি না নেওয়ার এখানে কোনো কথা নেই। আপনি নিশ্চয়ই প্রেগনেন্সি নিতে পারেন। হ্যাঁ, ডেফিনেটলি আপনাকে একটু সচেতন থাকতে হবে, আর একটু মানে অ্যাজ এ কেয়ার প্রোভাইডার আমাদের একটু বেশি কেয়ারফুল থাকতে হবে। দ্যাটস ইট। আসলে আমার মনে হয় নাকি এখানে কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে প্রেগনেন্সি নেওয়ার জন্য। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আলোচনায় যাই, যেই প্রশ্নটি আমি করেছিলাম, হাই রিস্ক প্রেগনেন্সি অ্যান্ড লো রিস্ক প্রেগনেন্সি। সো পার সে তন্ময়, আমার মনে হয় না কি লো রিস্ক কাউকে বলাটা ঠিক হবে। অবস্টেট্রিক্স এমনি একটা জিনিস যেখানে লো রিস্ক প্রেগনেন্সি 5 মিনিটের মধ্যে হাই রিস্কে পরিণত হতে পারে। আপনি ডেলিভারি করলেন, লো রিস্ক প্রেগনেন্সি, ব্লিডিং হলো, সেটা হাই রিস্কে পরিণত হলো। বাট স্টিল ফর ডেফিনেশনের জন্য যদি বলি, লো রিস্ক প্রেগনেন্সি হলো সিঙ্গেল প্রেগনেন্সি যেখানে মায়ের অন্য কোনো সমস্যা নেই। আচ্ছা, সেখানে আমরা বলবো লো রিস্ক প্রেগনেন্সি। হাই রিস্ক প্রেগনেন্সি মানে যেখানে ধরে নিন কি আইভিএফ প্রেগনেন্সি, টুইন প্রেগনেন্সি, ট্রিপলেট প্রেগনেন্সি, মায়ের সুগার আছে, মায়ের প্রেশার আছে, এইগুলো থাকলে সেখানে হাই রিস্ক প্রেগনেন্সি আমরা বলি। আর হাই রিস্ক প্রেগনেন্সি থাকলেই সার্ভিলেন্স যেটা হয়, সার্ভিলেন্স মানে মাকে আর বাচ্চাকে দেখার যেটা আমি শুরুতে বললাম অ্যান্টিনেটাল কেয়ার যেটা হলো, সেখানে আপনাকে কিন্তু সেটা বাড়াতে হবে। আপনি কিন্তু সেখানে নর্মাল যে আপনার প্রোটোকল আছে সেটা ফলো করতে পারবেন না। আপনাকে ইন্ডিভিজুয়াল পেশেন্ট হিসাবে একটা নতুন প্রোটোকল বানিয়ে কতবার আপনি দেখবেন 7 মান্থে, 8 মান্থে, 9 মান্থে, সেটা আপনাকে ডিসাইড করে সেইভাবে ওনাকে একটা শিডিউল দিয়ে এগিয়ে যেতে হবে। একেবারে। সুতরাং এটাও ভীষণ ইম্পর্টেন্ট যে হাই রিস্ক আর লো রিস্ক, কেননা অনেকে সমস্যা নিয়ে আপনার কাছে যান, সেটাকে ভীষণভাবে মানে যত্ন সহকারে সেটিকে দেখতে হবে বলতে গেলে। হ্যাঁ, সো হাই রিস্ক প্রেগনেন্সি সাধারণত আমাদের কাছে যেগুলো আছে সেগুলো আইভিএফ প্রেগনেন্সি আছে, টুইন প্রেগনেন্সি আছে। সেখানে তার কিন্তু ম্যানেজমেন্ট বা ফলো আপ যে প্রোটোকল সেটা কিন্তু সিঙ্গেল প্রেগনেন্সি যার নর্মাল প্রেশার যে নর্মাল তার থেকে অনেকটা ডিফারেন্ট। সেখানে মাল্টি ডিসিপ্লিনারি টিমে আপনাকে হেল্প নিতে হয়। আপনাকে যদি সুগার আছে তো ফিজিশিয়ান বা এন্ডোক্রাইনোলজিস্ট সাথে যোগাযোগ রাখতে হবে। আপনার যদি প্রেশার বেশি আছে কার্ডিওলজিস্টের সাথে যোগাযোগ রাখতে হবে।
তো এইগুলো যেহেতু 2-3টা ডক্টর ইনভলভ হয়ে যায়, আপনার পিডিয়াট্রিশিয়ানের সাথে কথা বলতে হবে যদি প্রিটার্ম ডেলিভারি হচ্ছে, সেই জন্য সেইভাবে প্ল্যান করে কবে ডেলিভারি করব, ডেলিভারি আগে আমি কি টেস্ট করব, ডেলিভারি আগে কি আমি প্রিকশন নেব, সেইগুলো প্ল্যানিং করাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। একেবারেই। এই যে হাই রিস্ক প্রেগনেন্সির ভিতর আজকাল ভীষণ কমন যে হাই ব্লাড সুগার, এটা প্রায়শই দেখা যায়। প্রেগনেন্সি নিয়ে গেছেন, 2 মাস ধরে কিছু ছিল না, হঠাৎ করে দেখা গেল টেস্ট করার পর সুগার ধরা পড়ল, সেই সময়টা একটু চাপের হয়ে যায়। হ্যাঁ, সো বেসিক্যালি সুগার প্রেগনেন্সিতে 2 ধরনের ধরা পড়ে। একটা হলো যদি 20 সপ্তাহ আগে ধরা পড়ে, আমরা ধরে নিই কি সেটা প্রেগনেন্সির আগেই ওনার সুগার ছিল, যেটা ধরা পড়িনি, বা কোনো কারণে প্রেগনেন্সির জন্য সেটা ধরা পড়েছে বা বেরিয়ে এসছে, তাকে আমরা টাইপ 2 ডায়াবেটিস হিসাবে ধরে রাখি। যদি 20 সপ্তাহ পরে সুগার ধরা পড়ে, তাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস বা প্রেগনেন্সি রিলেটেড ডায়াবেটিস বলি। সো আমাদের যে সাউথ ইস্ট এশিয়া আমরা যে এথনিক গ্রুপে পড়ি, সেটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট হাই রিস্ক, প্লাস আমাদের যে ডায়েট সেখানে আমরা ওয়ান অফ দ্য মোস্ট হাই রিস্ক ফর ডায়াবেটিস আছে। এই জন্য আমরা আমাদের প্র্যাকটিসে 20 থেকে 24 সপ্তাহ মাঝখানে সব প্রেগনেন্ট মহিলাদের কিন্তু এক্সটেন্সিভ সুগার টেস্ট, যেটা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট হয় 75 গ্রাম গ্লুকোজকে, সেটা আমরা সবাই করতে ম্যান্ডেটরি আমরা করি। তো সেখানে যদি সুগার ধরা পড়ে, প্রথমত যেটা হয় কি, সুগার ধরা পড়লে ফার্স্ট পেশেন্টরা যেটা ভয় পায় কি, আমি যদি সুগারের ওষুধ বা ইনসুলিন চালু করি তাহলে আমি আজীবন সুগার নিতে হবে। আমি ফার্স্ট অফ অল এই মিসনোমারটা বা মিথটা সরাতে চাই। সরি, প্রেগনেন্সি কালীন যদি আপনার সুগার ধরা পড়ে, আপনি যদি ইনসুলিনও চালু করেন, ইট ইজ নট নেসেসারি, একদম নেসেসারি না কি আপনার আজীবন ইনসুলিন চলবে। এটা প্রেগনেন্সি রিলেটেড যদি সুগার হয়, সাধারণত ডেলিভারির পরে কিন্তু ইনসুলিন রিকোয়ারমেন্ট কমে যায়। আমার এক্সপিরিয়েন্সে 90% পেশেন্টদের কিন্তু আর সুগারের জন্য কোনো ইনসুলিন বা ওষুধও খেতে হয় না। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট কি আপনি একবার যদি প্রেগনেন্সিতে সুগার ধরা পড়েছে, আপনার ফিউচারে কিন্তু সুগার হওয়া বা টাইপ 2 ডায়াবেটিস হওয়ার চান্সেসটা সবসময় বেশি থাকবে। এই জন্য আপনাকে 6 মাস পর পর বা বছর অ্যানুয়ালি HbA1c ফাস্টিং পিপি করে দেখতে থাকতে হবে। একেবারেই। সুতরাং এই বিষয়গুলোকে একেবারেই সাবধানতার সাথে যেরকম চিকিৎসকরা দেখেন, এবং আপনাকেও বিশেষ করে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রেগনেন্সিতে সেই সময় যদি হাই ব্লাড সুগার ধরা পড়ে, সেই সময় আপনারা খাওয়া দাওয়ার দিকে কি কোনো রকম রেস্ট্রিকশন সেটা করে দেন আপনারা? সো আমার হিসাবে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট যদি সুগার খুব বেশি না থাকে, সেটা হলো মেডিকেল নিউট্রিশন থেরাপি বা MNT আমি বলি। ডায়াবেটিক ডায়েটে যাবে, প্রতিদিন 15 মিনিটস পার মিল বা ওভারঅল হোল ডে 30 to 40 মিনিটস জেন্টাল এক্সারসাইজ করবে। জেন্টাল এক্সারসাইজ মানে হলো হাঁটবে, আর অ্যাটলিস্ট খাবারের পরে 15 মিনিটস আমি এক্সারসাইজ অ্যাডভাইস করি, করে 2 সপ্তাহ পরে সুগার টেস্টটা করে রিপিট করবে। যদি কন্ট্রোলে হয়ে যায় সেই মেডিকেল নিউট্রিশন থেরাপিতে থাকবে, কন্ট্রোল না হলে যতটা সুগার থাকবে তার বেসিসে ইনসুলিন বা সুগার ওষুধ দিয়ে আমরা প্ল্যান করব। একেবারে। এবারে আরও একটা বিষয় জেনে নিই, ম্যাটারনাল ফিটাল মেডিসিন, এই কথাটা শোনা যায়, এটার অর্থ? হ্যাঁ, তো ম্যাটারনাল ফিটাল মেডিসিন হলো কি, দেখুন অ্যাজ আ অবস্টেট্রিশিয়ান আমরা সবসময় ম্যাটারনাল স্পেশালিস্ট, মানে আমরা মাকে সবসময় দেখছি। ফিটাল মেডিসিন কথাটার মধ্যে আসার মধ্যে যেটা হয়েছে সেটা হলো কি, আগেকার দিনে অবস্টেট্রিশিয়ানরা মোস্টলি মাদারকে ফোকাস করতো, এখনও করি ডেফিনেটলি। অ্যাট এনি পয়েন্ট অফ টাইম আমাকে কখনো যদি চুজ করতে হয়, আমি মাদারকে অবভিয়াসলি প্রায়োরিটি দেব। বাট এখন 2024-এ বা 2024 সালে ফিটাস বা বাচ্চার নিজস্ব একটা পেশেন্ট, আমাকে বাচ্চাকেও অ্যাজ আ পেশেন্ট হিসেবে ধরতে হবে। কেন, বেবি মায়ের পেটের মধ্যে আছে, ওটাও একটা লিভিং অর্গানিজম, ও একটা পেশেন্ট, ওরও কিছু নিজস্ব নিডস থাকবে, কিছু কমপ্লিকেশন হতে পারে। তো ম্যাটারনাল ফিটাল মেডিসিন মানে ফিটাসকে আমরা আলাদাভাবে একটা পেশেন্ট হিসেবে ধরছি, আমরা ফিটাসকেও দেখছি, ফিটাসকেও আমরা ট্রিট করছি, ফিটাসের কোনো নিডস বা কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা সেটা আমরা দেখে রাখছি, কমপ্লিকেশনে তার কী ট্রিটমেন্ট হতে পারে, তাকে বেসিকলি কীভাবে আমরা পূর্ণ মাস অবধি নিয়ে গিয়ে তাকে ডেলিভারি করতে পারি, এইসব প্ল্যানিং করাটা হলো ম্যাটারনাল ফিটাল মেডিসিন স্পেশালিস্টদের দায়িত্ব। একেবারে। সুতরাং এটা জানা গেল। এবং ডাক্তার বিনায়ক দাস সবসময় চেষ্টা করেন যে চিকিৎসার মাধ্যমে খুব সহজভাবে সমস্যা থেকে মায়েদের বের করে নিয়ে আসা, মানে গর্ভাবস্থায় যে সমস্ত কমপ্লিকেশন সেটিকে গুরুত্ব সহকারে দেখা। কেউ রয়েছেন আমাদের সাথে? নমস্কার, কে আছেন? নমস্কার ডাক্তারবাবু, আমি ডক্টর বিনায়ক দাসের সাথে কথা বলতে চাইছি আমার একটা সমস্যা নিয়ে। আমার প্রেগনেন্সির এখন 6 মাসের চলছে, তো এই ক্ষেত্রে মুভমেন্ট মাঝে মাঝে একটু কম মনে হয়, সেক্ষেত্রে কি করণীয় আছে আমার এখন? আচ্ছা, মুভমেন্টটা নিয়ে। হ্যাঁ, তো ফিটাল মুভমেন্ট প্রথমত 24 সপ্তাহে আপনার যদি ফার্স্ট প্রেগনেন্সি থাকে, এখনই আপনি
হালকা ফ্লিকারিং মুভমেন্ট মানে পাতা নড়ার মতো কিছু মুভমেন্ট বুঝতে পারবেন। সাধারণত 24 সপ্তাহে মুভমেন্ট ফার্স্ট প্রেগনেন্সি ধরা পড়ে। আপনার যদি আগে বেবি আছে বা মাল্টিপ্যারা যাকে আমরা বলি, তাদের 22 সপ্তাহ থেকে শুরু হয়। এই মুহূর্তে মুভমেন্ট পাওয়াটাই খুব ইম্পর্টেন্ট। কতটা পাচ্ছেন গোনার দরকার নেই, শুধু মুভমেন্ট পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা ইম্পর্টেন্ট। আপনি একবার যখন 30-32 সপ্তাহ ক্রস করে যাবেন, তখন আপনার ডক্টর বা কেয়ার প্রোভাইডার আপনাকে এক্স্যাক্টলি কতবার মুভমেন্ট হচ্ছে সেটা দেখতে আমরা বলবো। দু ধরনের দেখতে পারেন, দুভাবে দেখতে পারেন। যদি একটা স্কুল অফ থট আছে কি হোল ডেতে আপনার যদি মুভমেন্ট বাঁ পাশ ফিরে শুয়ে আছেন 2 ঘন্টায় 10 বার হলো, তাহলে দ্যাট ইজ গুড ইনাফ। যেটা আমি আমার প্র্যাকটিসে ফলো করি সেটা হলো সকালে যখন আপনার বেবি সব থেকে বেশি 8 ঘন্টা নড়ছে তখন মুভমেন্টটা টিক করবেন। দুপুরে 8 ঘন্টা যখন সব থেকে বেশি মুভমেন্ট করছে, সে খাবারের পরে হতে পারে, ঘুমানোর আগে হতে পারে, তখন টিক করবেন। রাতে 8 ঘন্টা টিক করবেন। এই পুরোটা নিয়ে আপনার যদি 15 বারে ওপরে থাকছে, সেই হিসেবে আমার বেবি ঠিকভাবে মুভ করছে। যদি 15 বারে কম হয়, তখন আমরা বলি কি আপনি এসে আমাদের সাথে দেখা করুন বা একটা আল্ট্রাসাউন্ড করে আমাদের সাথে যোগাযোগ করুন। ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, এটাও শোনা যায়, এটা কি? হ্যাঁ, সো ফিটাল ইকোকার্ডিওগ্রাফি এখন একটা নতুন মডালিটি। বেসিক্যালি ফিটাল ইকোকার্ডিওগ্রাফি হলো বাচ্চার হার্টের ডিটেলড পরীক্ষা। আচ্ছা। সো আগেকার দিনে, এখন থেকে ধরে নিন 10 বছর আগে অ্যানাটমি স্ক্যানের যে প্রোটোকল ছিল, সেখানে বাচ্চার হার্টটা খুব মিনিমাম দেখা হতো, কারণ তখন মেশিনগুলো তো ভালো ছিল না। এখনকার মেশিনগুলো আপনি কিন্তু বাচ্চার ডেলিভারির পরে যে ধরনের ইমেজ পাওয়া যায়, সেই সেম ইমেজ কিন্তু এখন পেটের মধ্যে পাওয়া যায়। ফিটাল ইকোকার্ডিওগ্রাফি আমি বলবো না সবার জন্য এটা অ্যাপ্লিকেবল, খুব স্পেসিফিক ইন্ডিকেশন আছে। যেমনি মায়ের যদি সুগার থাকে, সেখানে বাচ্চার হার্টের ফুটো হওয়ার চান্সেস কিন্তু 10 গুণ বেশি, সেখানে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি ইম্পর্টেন্ট। আইভিএফ প্রেগনেন্সি, টুইন প্রেগনেন্সি, বা আগের যদি কোনো বাচ্চা থাকে যার হার্টের সমস্যা আছে, বা মায়ের বা বাবার কোনো, বা মা বাবার ফ্যামিলিতে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যাকে বলি, বা ভাই বোনের যদি কোনো হার্টের সমস্যা থাকলে আমি সেখানে ফিটাল ইকো আমরা অ্যাডভাইস করি। একেবারে। সুতরাং এই হার্টের সমস্যাটা, এটা কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বোঝা যায়? একদম একদম, একেবারে সহজ, মানে পরিষ্কার মতো, যেরকম পরিষ্কার বোঝা যায় ভেতরে রয়েছে সেরকম বাইরেও। সো ফিটাল ইকো করলে আপনার বেবির এক্স্যাক্টলি কোথায় সমস্যাটা সেটা জানা যায়। সেকেন্ডলি, এই ফিটাল ইকো এটা কি আগে হতো? হ্যাঁ হতো, নিশ্চয়ই হতো। অ্যাকচুয়ালি কথা হলো কি, আগেকার মেশিনগুলোতে সেই ধরনের পিকচারাইজেশন করাটা মুশকিল হতো। এখনকার দিনে যে মেশিনগুলো হাই এন্ড চলে এসছে, সেখানে ভালো পিকচার হওয়াতে আমরা হার্টের স্ট্রাকচারগুলো ভালো করে দেখতে পারি। আর যদি কোনো সমস্যা থাকে, সেখানে আমরা বলতে পারি কি এই সমস্যাটার ফিউচারটা কি। একটু থামে, কেউ আছেন আমাদের সাথে। নমস্কার, কে আছেন? हेलो नमस्ते। नमस्ते। एक्चुअली मेरा एक क्वेश्चन था। मेरा पीसीओडी है, तो पीसीओडी में क्या कंसीव करना प्रॉब्लम होता है? ठीक है, आप संगे रहिए। हेलो। सो पीसीओडी में आपका बेसिकली जो प्रॉब्लम है वो है ओवुलेशन नहीं होता है। पॉलीसिस्टिक ओवेरियन डिजीज बहुत सारे रिपोर्ट में आपको मिलेगा, एंड पीपल आर ऑलवेज कंफ्यूज्ड कि सर मेरे को सिस्ट का समस्या हुआ है। पीसीओडी इज नॉट सिस्ट का समस्या। बेसिकली व्हाट हैपेंस इज दैट हार्मोनल इम्बैलेंस के कारण में आपका ओवरी से जो महीना का 14 to 17 डेज के बीच में जो अंडा निकलना चाहिए, वो अंडा नहीं निकलने के कारण वो पानी का थैली रह जाता है। बहुत सारा महीना बाद जब ऐसा होता है, तो मल्टीपल पानी का थैली देखने से अल्ट्रासाउंड में कोई पानी का थैली को हम लोग सिस्ट बोलते हैं। तो 1970s में जब इसको देखा गया था, तब उसका नाम पड़ा था पीसीओडी, पॉलीसिस्टिक ओवेरियन डिजीज। बट ये कोई सिस्ट का समस्या नहीं, हार्मोनल इम्बैलेंस है। वेट लॉस, डाइट एंड एक्सरसाइज और दवाई खाने से धीरे धीरे ये समस्या ठीक हो जाएगा। प्रेगनेंसी आने के लिए पीसीओडी में थोड़ा सा हम लोग को बाहर का दवाई दे के उसको ओवुलेशन कराने की कोशिश करना पड़ेगा। बट पर से पीसीओडी है बोल के आप प्रेगनेंसी नहीं होगा, या पीसीओडी है बोल के आपको प्रेगनेंसी लेना ठीक नहीं होगा, ये कहीं लिखा हुआ नहीं है। आप आराम से प्रेगनेंसी के लिए आगे बढ़ सकते हैं। यस, आपका केयर प्रोवाइडर या डॉक्टर से भेंट करके कुछ एक्स्ट्रा प्रिकॉशन लेके हम लोग जरूर प्रेगनेंसी के लिए प्लान कर सकते हैं। একেবারে। ডক্টর বিনায়ক দাস थैंक यू। ধন্যবাদ। ডক্টর বিনায়ক দাস ছিলেন এমএস অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট অ্যান্ড ফেলোশিপ ইন ফিটাল মেডিসিন, স্পেশালিস্ট ইন ফিটাল মেডিসিন অ্যান্ড হাই রিস্ক প্রেগনেন্সি ল্যাপারোস্কোপি সার্জারি। এবং একটা কথা বলছি যে ডক্টর বিনায়ক দাসের এই অনুষ্ঠানে আমরা যেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে দিলাম, আপনাদের সাথে যেই বিষয়গুলো শেয়ার করলেন ডক্টর বিনায়ক দাস, খুব মেনে চলবেন। সেক্ষেত্রে কোনো রকমভাবে যদি আপনার হাই রিস্ক প্রেগনেন্সি থেকে থাকে, আপনারা যেই রকম ডাক্তার বিনায়ক দাস বললেন সেইভাবে কিন্তু সেগুলোকে আপনারা দেখবেন।
8016084200 একটি নাম্বার, হেল্পলাইন নাম্বার 9733277777 অর্থাৎ 97332 তারপরে 5টা 7 77777 77777। সুতরাং এটি খুব সহজ, 9733277777 এই নাম্বারটি হেল্পলাইন নাম্বার। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ফোন করা যেতে পারে নিউ রামকৃষ্ণ সেবা সদন, এবং ফোন করে জেনে নেবেন কোন সময় থেকে ওপিডি শুরু। নিয়মিত ওপিডি হয় এবং রোববার করেও কি ওপিডি না, হয়? রোববার হয় না, রোববার ছাড়া সব দিন ওপিডি হয়। রোববার ছাড়া সপ্তাহের প্রতিদিন কিন্তু ওপিডি হয়। সুতরাং যোগাযোগ করতে হবে নিউ রামকৃষ্ণ সেবা সদন। আজকে সময় শেষ, অনেক ধন্যবাদ আপনাকে আজ স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাদের। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। Dr. Prince Parekh's Newborn and Child Care Clinic presents Doctor Online. সহযোগী নিবেদক আস্থা হসপিটাল, মেডিকেল কলেজ রোড, ভারত পেট্রোল পাম্পের বিপরীতে, কাওয়াখালী, শিলিগুড়ি। শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটাল। আমাদের ঠিকানা বিশাল সিনেমা হলের পেছনে, সেকেন্ড মাইল, সেবক রোড। শিলিগুড়ি হেল্পলাইন নাম্বার 9733300090। Maya Shanal Clinic and Nursing Home and Maya Diagnostics, Nojul Sharoni near Pakutala More, Shiliguri. New Life Fertility Center, 2nd floor, Homeland Business Center, 3rd mile, opposite Mahindra Showroom, Shebak Road, Shiliguri.